আপনাদের পড়ে শোনাচ্ছিলাম আর্নেস্টো চে গেভারার বই আওয়ার আমেরিকা অ্যান্ড দেয়ার্স। বইটির আজ দ্বিতীয় পর্ব। এই পর্বেও থাকছে বইটিতে প্রথম যে বক্তব্যটি দেয়া হয়েছে সেই বক্তব্যের বাকি অংশ, যার শিরোনাম ছিল অর্থশাস্ত্রকে রাজনীতির থেকে আলাদা করা যায় না। এই বক্তব্যটি দেয়া হয়েছিল পান্টা দেল এস্তেতে ৮ আগস্ট ১৯৬১ সালে। ঠিক আছে, ভদ্রলোক বিশেষজ্ঞ মহোদয়েরা, সতীর্থ প্রতিনিধিবৃন্দ, সময় এসেছে প্রস্তাবের বয়ানের অর্থনৈতিক অংশটি নিয়ে আলোচনা করার। ১ নং পয়েন্টটি বেশ বিস্তৃত। ভালো রকম মগজওয়ালা বিশেষজ্ঞদের তৈরি এই বক্তব্যটির লক্ষ্য ল্যাটিন আমেরিকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তৈরি করা। আমি টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি থেকেই ভদ্রলোক বিশেষজ্ঞদের কতগুলি বিবৃতিকে খণ্ডন করার জন্য তাদের উল্লেখ করব এবং তারপর উন্নয়ন পরিকল্পনা কাকে বলে তা নিয়ে কিউবার প্রতিনিধি বদলের দৃষ্টিভঙ্গিকে উপস্থিত করব। বিশেষজ্ঞদের রচনাটিতে আমার প্রথম যে অসামঞ্জস্য লক্ষ্য করেছি তা নিম্নোক্ত রচনাংশে প্রকাশ পেয়েছে। কখনো কখনো এই ভাবনাকে প্রকাশ করা হয় যে অর্থনৈতিক কার্যকলাপের মাত্রা ও বৈচিত্র্যের বৃদ্ধি আবশ্যিকভাবেই স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির উন্নতি ঘটাবে। তা সত্ত্বেও এই বিশেষজ্ঞ গোষ্ঠীর মতামত হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির উন্নতি আপনা থেকেই বাঞ্ছনীয় এবং খালি তাই নয়, এই উন্নতি অর্থনৈতিক প্রবৃদ্ধির এক অপরিহার্য পূর্বশর্ত। সুতরাং এর অঞ্চলের উন্নয়নের কর্মসূচিগুলির এক অত্যাবশ্যক অংশ হওয়া উচিত। অন্যদিকে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত ঋণের কাঠামোর মধ্যেও এর প্রতিফলন ঘটেছে, কারণ প্রথম পর্যায়ে ঋণ হিসাবে মঞ্জুর $১২০ মিলিয়ন মধ্যে ৪০ মিলিয়ন অর্থাৎ ১/৩ সরাসরি এই ধরনের ঋণ, গৃহনির্মাণ, কৃত্রিম জলপ্রণালী, পয়ঃপ্রণালী তৈরির জন্য। এটা একটুখানি, আমি জানি না, কিন্তু আমার মতে আমি একে প্রায় ঔপনিবেশিক মানসিকতা শ্রেণীভুক্ত করব। আমার মনে হয়েছে যে তাদের কাছে মূল বিষয় শৌচাগার বানানো। তাতে নাকি দরিদ্র ভারতীয়, দরিদ্র কৃষ্ণাঙ্গ, অমানবিক অবস্থায় বাস করা দরিদ্র ব্যক্তিদের সামাজিক অবস্থার উন্নতি হবে। আমরা তাদের জন্য শৌচাগারগুলি তৈরি করে ফেলি। আমরা এগুলি তৈরি করার পর এবং তাদের শিক্ষা দিই নিজেদের পরিষ্কার রাখতে শেখবার পরই তারা উৎপাদনের সুবিধা ভোগ করতে পারবে। আমি যে এই মন্তব্য করছি তার কারণ, বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এটা লক্ষ্য করা উচিত যে শিল্পায়নের প্রসঙ্গটি বিশিষ্ট বিশেষজ্ঞদের বিশ্লেষণে আসেনি। ভদ্রলোক বিশেষজ্ঞদের কাছে পরিকল্পনার অর্থ শৌচাগারের পরিকল্পনা এবং অবশিষ্ট বিষয় সম্পর্কে বলা চলে যে কিভাবে তা করা হবে তা কেউ জানে না। প্রেসিডেন্ট আমাকে সুযোগ দিলে যে ব্যক্তিটি অর্থাৎ ড. ফিলিপ প্যাজোস প্রথম বিশেষজ্ঞ গোষ্ঠীর পরিচালক ছিলেন, তার মতো দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞের সেবা থেকে বঞ্চিত হওয়ার জন্য আমি কিউবার প্রতিনিধি দলের নামে আমার গভীরতম খেদ প্রকাশ করব। আমরা যে ২৫০টি কারখানা গড়তে শুরু করেছি তাদের একটিও যদি না থাকত, যদি আমরা কৃষি সংস্কার সম্পন্ন নাও করতাম, তাহলেও তার বুদ্ধি ও কর্মদক্ষতা এবং আমাদের বৈপ্লবিক কার্যকলাপকে সঙ্গে করে কিউবা ২ বছরের মধ্যে শৌচাগারের স্বর্গ হয়ে উঠত। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, আমি নিজেকে জিজ্ঞাসা করছি, তারা আমাদের নিয়ে কৌতুক করছে না তো? কিউবাকে নিয়ে তারা কৌতুক করছে না, কারণ প্রগতির জন্য মৈত্রী নামক বস্তুটি কিউবার পক্ষে নয়, তার বিরুদ্ধে, এবং তারা কিউবাকে ১ সেন্টও দেবে না, বরঞ্চ তারা যেন অবশিষ্ট প্রতিনিধিদের নিয়ে কৌতুক করছে। আপনাদের কি একটুও মনে হয়েছে যে আপনাদের পেছনে লাগা হচ্ছে? আপনাদের ডলার দেওয়া হচ্ছে চওড়া রাজপথ তৈরির জন্য, রাস্তা নির্মাণের জন্য, পয়ঃপ্রণালী খননের জন্য। ভদ্রমহোদয়গণ, আপনারা কি দিয়ে রাস্তা তৈরি করেন, কি দিয়ে পয়ঃপ্রণালী খোঁড়েন, কি দিয়ে বাড়ি বানান, এসব জানার জন্য প্রতিভাবান হবার প্রয়োজন নেই। তারা কেন সরঞ্জাম যন্ত্রপাতির জন্য ডলার দেয় না, যাতে করে আমাদের সবকটি স্বল্পোন্নত দেশই একই সময়ে শিল্প কৃষিতে উন্নত দেশ হয়ে উঠতে পারে? সত্যি এটা দুঃখজনক। ১০ নং পৃষ্ঠায় অর্থাৎ ৬ নং পয়েন্টের অধীনে উন্নয়ন পরিকল্পনার অংশটিতে স্পষ্ট করে দেয়া হয়েছে কারা এই পরিকল্পনার আসল রচয়িতা। ৬ নং পয়েন্টে বলা হয়েছে, বাইরের আর্থিক সাহায্যের মঞ্জুরি ও সদ্ব্যবহারের আরও দৃঢ় ভিত্তি স্থাপন করা এবং বিশেষ করে এক একটি প্রকল্পের মূল্যায়নের জন্য কার্যকর মাপকাঠি ঠিক করা।
আমরা মঞ্জুরি ও সদ্ব্যবহার নিয়ে সবচেয়ে দৃঢ় ভিত্তি স্থাপন করতে যাচ্ছি না, কারণ আমরা মঞ্জুর করার মালিক নই। আপনারাই হচ্ছেন প্রাপক, মঞ্জুরকারক নন। আমরা কিউবার লোকেরা দেখে যাচ্ছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রই মঞ্জুর করছে। সুতরাং ৬ নং পয়েন্টের খসড়া মার্কিন যুক্তরাষ্ট্রই প্রত্যক্ষভাবে করেছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রেরই সুপারিশ এবং ১ নং পয়েন্ট বলে অভিহিত নিষ্ফল ছকটির পুরোটার পেছনেই রয়েছে এই মনোভাব। কিন্তু আরেকটি কথা আমি আপনাদের বোঝাতে চাই। আমরা রাজনীতি সম্পর্কে অনেক কথা বলেছি, যা একটি রাজনৈতিক ছক। আমরা এখানে তাকে ধিক্কার জানিয়েছি। বিশিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় আমরা কিউবার এইসব মতামত প্রকাশ করার অধিকারের ওপর জোর দিয়েছি, কারণ ৫ নং পয়েন্টে কিউবাকে সরাসরি আক্রমণ করা হয়েছে। তথাপি আমরা অন্তর্ঘাত করার জন্য এই বৈঠকে আসিনি। যদি কোনো সংবাদপত্র বা বিদেশি সংবাদ সংস্থাগুলির অনেক মুখপত্র এরকম দাবি করেছে, কিউবা এসেছে যা নিন্দনীয় তাকে নীতির ভিত্তিতে নিন্দা করতে। কিন্তু কিউবা অত্যন্ত বিকৃত অবস্থায় তৈরি এই প্রকল্পটিকে সঠিক করার জন্য মিলেমিশে কাজ করতে চায়, যদি তা সম্ভব হয়। একে ঠিকঠাক করে একটি সুন্দর প্রকল্পে পরিণত করার জন্য কিউবার সমস্ত বিশিষ্ট প্রতিনিধির সঙ্গেই সহযোগিতা করতে প্রস্তুত। মাননীয় মিস্টার ডগলাস ডিলন তার বক্তৃতায় অর্থের যোগান সম্পর্কে যে কথা বলেছেন তা গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে যদি একত্র হয়ে উন্নয়নের কথা বলতে হয়, তাহলে আমাদের আর্থিক ব্যাপারটার কথাও বলতে হবে এবং আমরা সকলেই এখানে সমবেত হয়েছি সেই একটি দেশের সঙ্গে কথা বলার জন্য যাদের যোগান দেবার মতো পুঁজি রয়েছে। মিস্টার ডিলন বলেছেন, সামনের বছরগুলির দিকে এবং ইউরোপ, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ বাইরের অর্থ যোগানের উৎসগুলির দিকে তাকিয়ে দেখলে নতুন বেসরকারি বিনিয়োগ ও সরকারি অর্থের বিনিয়োগের ক্ষেত্রে ল্যাটিন আমেরিকা যদি প্রয়োজনীয় অভ্যন্তরীণ ব্যবস্থাগুলিকে পূর্বশর্ত হিসাবে গ্রহণ করে, তাহলে ল্যাটিন আমেরিকা যুক্তিযুক্তভাবে প্রত্যাশা করতে পারে যে তার প্রচেষ্টাগুলির সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১০ বছরে অন্তত ২০ বিলিয়ন অর্থাৎ ২,০০০ কোটি ডলারের মতো পুঁজির অনুপ্রবেশ ঘটবে এবং এর বেশিরভাগই আসবে সরকারি উৎস থেকে। তিনি একথা পর্যন্ত বলছেন না যে যদি ল্যাটিন আমেরিকা এইসব ব্যবস্থা নেয় তাহলে এটা ঘটবে। তিনি খালি বলছেন সে যুক্তিযুক্তভাবে প্রত্যাশা করতে পারে। কিন্তু যতটা দেওয়া হবে তা কি ২০ বিলিয়ন? না, মাত্র ৫০০ বিলিয়ন অর্থাৎ ৫০ কোটি এই ডলার অনুমোদন করা হয়েছে। এই নিয়েই যত কথাবার্তা। এই কথাটির উপর জোর দিতে হবে, কারণ এটি হচ্ছে আসল কথা। এর অর্থ কি? এবং আমি আপনাদের নিশ্চিত করে বলছি যে আমি নিজের জন্য এটা চাইছি না, চাইছি সকলের মঙ্গলের জন্য। যদি ল্যাটিন আমেরিকা প্রয়োজনীয় অভ্যন্তরীণ ব্যবস্থাগুলি গ্রহণ করে, বাক্যাংশটির অর্থ কি? এবং সে যুক্তিযুক্তভাবে প্রত্যাশা করতে পারে, এই কথাটিরই বা অর্থ কি? আমি মনে করি পরে কমিটিগুলির কাজকর্মে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির কাছে একটি সুবিধাজনক সময়ে এই কথাটিকে একটুখানি পরিষ্কার করা উচিত, কারণ ২০ বিলিয়ন ডলার একটি বেশ আগ্রহজনক অঙ্ক। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকার দেশগুলির উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে বলে ঘোষণা করেছেন, এটা তার অন্তত ২/৩ হবে। এটাকে আরেকটু ধাক্কা দিলে এটা হয়তো ৩০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। কিন্তু সেই ৩০ বিলিয়নের প্রতিটি ডলার আমেরিকা মহাদেশের প্রতিটি দেশের জাতীয় কোষাগারে নগদ অর্থে ঢুকবে। ব্যতিক্রম হবে এই বেচারি সিন্ডারেলা, যে সম্ভবত কিছুই পাবে না। এখানেই আমরা সাহায্য করতে পারি, কিন্তু যেরকম ব্ল্যাকমেল হবে বলে আগের থেকে ভাবা হচ্ছে সেরকম ব্ল্যাকমেলের অংশ হিসাবে নয়। বলা হচ্ছে যে কিউবা হচ্ছে সেই রাজহাঁস যে সোনার ডিম পাড়ে। কিউবা রয়েছে এবং যতদিন কিউবা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে যাবে। না, আমরা এজন্য এইসব বৈঠকে আসি না। আমরা কাজ করতে আসি, নীতি ও ভাবাদর্শের স্তরে চেষ্টা ও সংগ্রাম করতে আসি। আমাদের জনগণের উন্নয়নের জন্য আসি। কারণ সব অথবা প্রায় সব বিশিষ্ট প্রতিনিধি যেমন বলেছেন, যদি প্রবৃত্তির জন্য মৈত্রী ব্যর্থ হয়, গণ আন্দোলনের তরঙ্গকে কিছুতেই রোধ করা যাবে না। আমি এটা নিজের ভাষায় বলছি, কিন্তু এটাই ছিল প্রতিনিধিদের আসল বক্তব্য। যদি এই মৈত্রীর অর্থ দাঁড়ায় ল্যাটিন আমেরিকার ২০ কোটি অধিবাসী সকলের জীবনযাত্রার মানের উন্নতি, তাহলে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে চাই যাতে এটা ব্যর্থ না হয়। আমি সততা ও পূর্ণ আন্তরিকতার সঙ্গে এই কথাটি বলতে পারি। আমরা আমেরিকার দেশগুলিতে সত্যকার সমাজ বিপ্লবের লক্ষণগুলি নির্ণয় করেছি এবং তার সম্ভাবনাকে আগে থেকে দেখতে পাচ্ছি, কারণ বেয়োনেট দিয়ে
মানুষকে ঠেকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এবং যখন জনগণ উপলব্ধি করবে যে তারা বেয়োনেট হাতে নিয়ে সেগুলিকে বেয়োনেট চালকদের দিকেই ঘোরাতে পারে, তখন প্রথম বেয়োনেট চালকরা হারিয়ে যাবে। কিন্তু জনগণ যদি কম সুদে 50 বছরে পরিশোধযোগ্য দীর্ঘকালীন ঋণের মাধ্যমে মিস্টার ডিলন যা বলেছেন যৌক্তিক সুসামঞ্জস্য উন্নয়নের রাস্তা নিতে চায়, তাতেও আমাদের আপত্তি নেই। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, একমাত্র কথা হচ্ছে যে দীর্ঘকালীন ঋণের অঙ্কটিকে নির্দিষ্ট করার জন্য এবং মার্কিন কংগ্রেস যাতে তা অনুমোদন করে তাকে সুনিশ্চিত করার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। কারণ ভুলে যাবেন না যে আমরা কিউবার মতো একটি একনায়কত্বের সামনে দাঁড়িয়ে নেই। আমরা একটি প্রেসিডেন্ট চালিত সংসদীয় শাসন ব্যবস্থার সামনে দাঁড়িয়ে, যেখানে কিউবার একজন প্রতিনিধি উঠে দাঁড়িয়ে তার সরকারের নামে কথা বলেন এবং তার কাজকর্মের দায়িত্ব নেন। এখানে যা বলা হচ্ছে তাকে সেখানে অনুমোদনও করাতে হবে, এবং সমস্ত বিশিষ্ট প্রতিনিধির অভিজ্ঞতা হচ্ছে যে বহুবার এই ফোরামে প্রদত্ত প্রতিশ্রুতি সেখানে অনুমোদিত হয়নি। ঠিক আছে, এরকম প্রতিটি বিষয়ের উপর আমার যা বলার আছে তা অত্যন্ত দীর্ঘ, এবং কমিশনগুলিতে এসব আলোচনা করার সুবিধার্থে বক্তব্যকে সংক্ষিপ্ত করছি। এগুলি কিছু সাধারণ তথ্য, সাধারণ বিবেচ্য বিষয় মাত্র। সমগ্র ল্যাটিন আমেরিকার জন্য এক সুন্দর বস্তু হিসাবে যে প্রবৃদ্ধির হারকে তুলে ধরা হয়েছে তা হচ্ছে বার্ষিক 2.5% নেট প্রবৃদ্ধি। বলিভিয়া 10 বছরের জন্য বার্ষিক 5% প্রবৃদ্ধির কথা ঘোষণা করছে। আমরা বলিভিয়ার প্রতিনিধিকে অভিনন্দন জানিয়ে বলছি যে একটু চেষ্টা করলে ও জনশক্তিকে সমাবেশিত করলে তিনি 10% প্রবৃদ্ধির কথা বলতে পারতেন। আমরা নির্ভয়ে 10% প্রবৃদ্ধির কথা বলছি। কিউবা দেখতে পাচ্ছে যে সামনের বছরগুলিতে তার প্রবৃদ্ধির হার 10% হবে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এটা কিসের নির্দেশক? এটা বুঝিয়ে দেয় যে প্রতিটি দেশ যদি বর্তমান পথ ধরে চলে, তাহলে সামগ্রিকভাবে ল্যাটিন আমেরিকা, যার বর্তমান মাথাপিছু আয় বার্ষিক $330 এবং বার্ষিক প্রবৃদ্ধির হার 2.5%, সেই ল্যাটিন আমেরিকার বার্ষিক মাথাপিছু আয় 1980 সন নাগাদ $500 গিয়ে দাঁড়াবে। নিশ্চিতভাবেই অনেক দেশের পক্ষে এটা সত্যই অসামান্য। কিউবা 1980 সন নাগাদ কী পেতে চায়? $3000 মতো নেট বার্ষিক মাথাপিছু আয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান মাথাপিছু আয়ের থেকে বেশি। এবং আমাদের কথা যদি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে না হয়, তাতে কোনো খেদ নেই, কারণ ভদ্রমহোদয়গণ, আমরা প্রতিযোগিতার জন্য তৈরি। আমাদের শান্তিতে থাকতে দেওয়া হোক, আমাদের উন্নতি করতে দেওয়া হোক, যাতে করে আমরা 20 বছরে আবার একত্রিত হয়ে দেখতে পারি মনোমুগ্ধকর সঙ্গীতটি কিউবার, না আর কারো। কিন্তু আমরা পূর্ণ দায়িত্ব নিয়েই এই বার্ষিক প্রবৃদ্ধির কথা ঘোষণা করছি। বিশেষজ্ঞরা অদক্ষ ল্যাটিফুন্ডিয়া ও খুব ক্ষুদ্রাকার খামারের স্থলে সরঞ্জাম সমৃদ্ধ খামারের কথা বলেছেন। আমরা বলি, তারা কি কোনো কৃষি সংস্কার সম্পন্ন করতে চান? যাদের অনেক জমি রয়েছে তাদের থেকে নিয়ে যাদের কোনো জমি নেই তাদের দিন। এটাই কৃষি সংস্কারের পথ। অবশিষ্টটি হচ্ছে মনোমুগ্ধকর সঙ্গীত। এটা করার উপায়? একটি জমিকে ব্যক্তিগত সম্পত্তির নিয়ম অনুযায়ী খণ্ড খণ্ড আকারে বণ্টন করা হবে কিনা? একে যৌথ সম্পত্তিতে রূপান্তরিত করা হবে কিনা? খণ্ডগুলিকে আমরা যেমন করেছি তেমনভাবে একত্রিত করা হবে কিনা? সবকিছুই নির্ভর করে এক একটি দেশের বিশেষ বৈশিষ্ট্যের ওপর। কিন্তু কৃষি সংস্কার কার্যকর হতে পারে ল্যাটিফুন্ডিয়ার অবলুপ্তি ঘটিয়ে, অনেক দূরে উপনিবেশ গড়ার জন্য লোক পাঠিয়ে নয়। একইভাবে আমি আয়ের পুনর্বণ্টনের কথা বলতে পারি। আজকের কিউবায় যা একটি বাস্তব সত্য, যাদের বেশি আছে তাদের থেকে অতিরিক্ত অংশটি নিয়ে নেওয়া হয়েছে, এবং যাদের কিছুই নেই বা প্রায় কিছুই নেই তাদের আরও পাবার সুযোগ দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে কারণ আমরা কৃষি সংস্কার ও শহরাঞ্চলের সংস্কার সাধন করেছি, কারণ আমরা বিদ্যুৎ ও টেলিফোনের হার কমিয়েছি, যা ছিল বিদেশি একচেটিয়া সংস্থাগুলির সঙ্গে প্রথম সংঘাতের উপলক্ষ, কারণ আমরা শ্রমিকদের জন্য সামাজিক কেন্দ্র ও শিশু সুরক্ষা কেন্দ্র বানিয়েছি, যেখানে শ্রমিকদের সন্তানেরা খাবার নেবার জন্য যায় এবং তাদের পিতামাতারা যখন কাজে ব্যস্ত তখন সেখানে থাকে। আমরা জনসাধারণের জন্য সৈকত তৈরি করেছি এবং আমরা শিক্ষা জাতীয়করণ করেছি, যে শিক্ষা পুরোপুরি অবৈতনিক। এছাড়াও আমরা একটি বিস্তৃত স্বাস্থ্য পরিকল্পনা গড়ে তুলছি। শিল্পায়নের বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ এটা উন্নয়নের মূল ভিত্তি এবং আমরা একে এভাবেই ব্যাখ্যা করি। কিন্তু একটি পয়েন্ট খুবই আগ্রহজনক
এটি হচ্ছে ফিল্টার অর্থাৎ পরিশোধক। বিশেষজ্ঞ দলে ছিলেন 7 জন। যেসব চুক্তি দিয়ে বিভিন্ন দেশের জনগণ তাদের জীবনযাত্রার মানকে উন্নীত করতে চান, সেই সব চুক্তির মাঝখানে এমন একটি বিপদ ঢুকে গেছিল যাকে শৌচাগারতন্ত্র বলা যায়। আর বিভিন্ন দেশের বিশেষজ্ঞরূপী রাজনীতিবিদরা কখনো হ্যাঁ আবার কখনো না করছেন। যেহেতু আপনি এরকম একটা কিছু করেছেন, অর্থাৎ হ্যাঁ, কিন্তু আসলে আপনি ইচ্ছাকৃতভাবেই এমন একজনের যন্ত্র হিসাবে কাজ করছেন যার মারফত প্রসাদ বিতরণ হচ্ছে। আপনার হ্যাঁ বা না বলার উপর নির্ভর করছে আপনি প্রসাদ বিতরণকারীর অনুগত কিনা। উদাহরণস্বরূপ, আপনি যদি কিউবা আক্রমণকে ঋণের শর্ত হিসাবে মানতে রাজি হন, তাহলে আপনি প্রসাদ পাবেন। অন্য সবকিছুর মতো এক্ষেত্রেও যে ক্ষুদ্র দেশগুলি কিছু বা প্রায় কিছুই পায় না, একথা উল্লেখ না করেও বলা চলে যে এটাই হচ্ছে বিপদ। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, একটিমাত্র জায়গাতেই ক্ষুদ্র দেশগুলির হইচই বাঁধানোর অধিকার আছে, এবং সেটা এখানে। কারণ এখানে প্রত্যেকের একটি ভোট, এবং এই প্রশ্নটিকে ভোটে ফেলতে হবে। এবং ক্ষুদ্র দেশগুলি যদি চায়, তাহলে 7 বিশেষজ্ঞ সুপারিশ করা ব্যবস্থাগুলি জীবাণুমুক্ত, বিশুদ্ধীকৃত এবং কারিগরি ছদ্মবেশ নিয়ে অন্য একদিকে ঋণকে চালিত করার উদ্দেশ্যে প্রণোদিত হয়, তাহলে তার বিরুদ্ধে জঙ্গি কিউবার ভোট পাওয়া সম্পর্কে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সত্যিই বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনাকে প্রত্যেকের সঙ্গে সমন্বিত করতে হবে, এবং তা যেন জাতীয় গণ্ডির ঊর্ধ্বে অবাঞ্ছিত কোনো সংস্থার অধীনে না থাকে। আমরা বুঝি, এবং মাননীয় প্রতিনিধিবৃন্দ, আমরা এভাবে আমাদের দেশে এটা করেছি যে প্রকৃত অর্থনৈতিক পরিকল্পনার পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক ক্ষমতা শ্রমিক শ্রেণীর হাতে থাকা। সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে পরিকল্পনার অপরিহার্য শর্ত। তাছাড়াও সাম্রাজ্যবাদী একচেটিয়া সংস্থাগুলির পূর্ণ অবলুপ্তি এবং মৌলিক উৎপাদন কার্যকলাপগুলির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন। ওই 3টি বিষয়কে ভালোভাবে ঠিক করে নিয়ে আপনি অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। অন্যথা কথায়, বক্তৃতায় ও সভা সমিতির মধ্যে সবকিছু হারিয়ে যাবে। এছাড়াও 2টি প্রয়োজনীয় শর্ত আছে যা ঠিক করবে এই উন্নয়ন জনগণের মধ্যে সুপ্ত এবং জাগিয়ে তোলার জন্য প্রতীক্ষারত সম্ভাবনাকে কাজে লাগাবে কি না। একদিকে রয়েছে সিদ্ধান্ত নিতে সমর্থ এক একক কর্তৃত্ব। আমি একনায়কতন্ত্রী ক্ষমতার কথা বলছি না, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার কথা বলছি। এর দ্বারা অর্থনীতির কেন্দ্রীভূত দিক নির্দেশ। অন্যদিকে রয়েছে পরিকল্পনার কাজে সমস্ত লোকের সক্রিয় অংশগ্রহণ। স্বাভাবিকভাবেই সমগ্র জনসমষ্টিকে যদি পরিকল্পনার কাজে অংশ নিতে হয়, তাহলে তাদের উৎপাদন উপকরণের মালিক হতে হবে। তা না হলে তাদের পক্ষে অংশগ্রহণ খুবই অসুবিধাজনক হয়ে পড়বে। লোকেরা অংশ নিতে চাইবে না, এবং আমার মনে হয় যে তারা যেসব সংস্থায় কাজ করে তাদের মালিকরাও চাইবে না যে তারা অংশ নিক। এখন কিউবা গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য করে, অর্থাৎ মাতৃভাষায় বাণিজ্যের প্রবাহ অনুসরণ করে। কি অর্জন করেছে সে সম্পর্কে আমরা কয়েক মিনিট বলতে পারি। আজ অবধি আমরা সমাজতান্ত্রিক দেশগুলির সঙ্গে $357 মিলিয়ন ঋণের বিভিন্ন চুক্তি সম্পাদন করেছি, এবং আমরা আরও $140 মিলিয়ন একটু বেশি ঋণের জন্য সত্যকার আলাপ আলোচনা চালাচ্ছি, যাতে সামনের 5 বছরে মোট $500 মিলিয়ন ঋণ পাওয়া যায়। এই ঋণ, যার বলে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নকে নিয়ন্ত্রণ করতে পারছি, তা হচ্ছে $500 মিলিয়ন, কেবলমাত্র আমাদের ছোট প্রজাতন্ত্রের জন্য। এটা হচ্ছে গোটা ল্যাটিন আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দেওয়া ঋণের সমান। একে যদি কিউবা জনসংখ্যা দিয়ে ভাগ করে ভাগফলকে ল্যাটিন আমেরিকা জনসংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে এর অর্থ দাঁড়ায় যে জনসংখ্যা অনুযায়ী অনুরূপ পরিমাণ অর্থ দিতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে 5 বছরে 15 মিলিয়ন পেসো বা 10 বছরে $30 বিলিয়ন দিতে হবে। আমাদের দেশে পেসো ও ডলারের মূল্য একই। আমাদের প্রধানমন্ত্রী এই অঙ্কের অর্থের কথাই বলেছিলেন। যদি অর্থনৈতিক প্রক্রিয়ায় এক উপযুক্ত নেতৃত্ব থাকত, তাহলে সেই পরিমাণ অর্থবলের সাহায্যে ল্যাটিন আমেরিকা মাত্র 5 বছরে এক সম্পূর্ণ আলাদা চরিত্র পেত। এবারে আমরা বয়ানটির 2 নং পয়েন্টের দিকে যাচ্ছি, এবং এর বিশ্লেষণ করার আগে আমরা স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক প্রশ্ন তুলব। এইসব বৈঠকে আমাদের কিছু বন্ধু, ঠিক সেরকম মনে না হলেও এরকম অনেক বন্ধুই আছেন, আমাদের জিজ্ঞেস করছিলেন আমরা ল্যাটিন আমেরিকা জাতিসমূহের বাতাবরণের মধ্যে ফিরে আসতে প্রস্তুত কিনা। আমরা কখনোই ল্যাটিন আমেরিকা জাতিপুঞ্জকে পরিত্যাগ করিনি, এবং বহিষ্কৃত না হবার জন্য ল্যাটিন আমেরিকার প্রজাতন্ত্রী দেশগুলির আচ্ছাদনকে যাতে ছাড়তে না হয় সেজন্য লড়াই করছি।
আমরা যা চাই না তা হচ্ছে মার্তির ভাষায় একপাল গবাদি পশুতে পরিণত হতে। ঠিক এটাই। আমরা ল্যাটিন আমেরিকার অর্থনৈতিক একীভবন বা ইন্টিগ্রেশনের প্রকাশ্য নিন্দা করেছিলাম, কারণ আমরা ইউরোপের দৃষ্টান্তের সঙ্গে পরিচিত। এছাড়া ইউরোপীয় অর্থনৈতিক একীভবনের জন্য কী মূল্য দিতে হয়েছে ল্যাটিন আমেরিকা তার তিক্ত অভিজ্ঞতা থেকে জানে। আন্তর্জাতিক একচেটিয়া কোম্পানি বা কর্পোরেশনগুলি কর্তৃক মুক্ত বাণিজ্যভিত্তিক সংস্থাগুলির মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ককে সুকৌশলে নিজের স্বার্থে কাজে লাগানোর বিপদকেও আমরা ধিক্কার জানিয়েছি। কিন্তু আমরা এখানে এই সম্মেলনে এই ঘোষণাও করছি এবং আশা করছি যে আমাদের গ্রহণ করা হবে, যে আমরা ল্যাটিন আমেরিকান মুক্ত বাণিজ্য সংস্থায় অন্য যে কোনো সদস্যের মতোই যোগ দিতে ইচ্ছুক। আমরা প্রয়োজনে সমালোচনা করব, কিন্তু যতদিন কিউবার বিশেষ অর্থনৈতিক ও সামাজিক সংগঠনকে সম্মান জানানো হবে এবং যতদিন তার সমাজতান্ত্রিক সরকারকে এক অবিসংবাদী ও অপরিবর্তনীয় সত্য বলে মেনে নেওয়া হবে, ততদিন সব নিয়মগুলিকে আমরা মান্য করে চলব। এছাড়া সমতামূলক আচরণ এবং আন্তর্জাতিক শ্রম বিভাজনের সুবিধাগুলি সমানভাবে ভোগ করার অধিকারকে কিউবার প্রতিও সম্প্রসারিত করতে হবে। তার কেন্দ্রীয়ভাবে পরিচালিত পরিকল্পিত অর্থনীতির সাহায্যে এক পরিষ্কার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিউবা ল্যাটিন আমেরিকার দেশগুলির অর্থনীতির মধ্যে বিদ্যমান গুরুতর প্রতিবন্ধকতাসমূহকে অনেকাংশে লাঘব করার কাজে সক্রিয়ভাবে অংশ নেবে এবং এই কাজে কিউবা অনেকখানি অবদান রাখতে পারবে। তা সত্ত্বেও কিউবা নিম্নলিখিত ব্যবস্থাগুলিরও সুপারিশ করছে। আমরা সদস্য দেশগুলির সীমানার মধ্যে অন্য সদস্য দেশের ঘাঁটি বা অধিকৃত এলাকাকে খালি করার প্রশ্নে আশু দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব করছি, যাতে করে পানামার প্রতিনিধি দল যে ঘটনার কথা জানিয়েছেন সেরকম আর না ঘটে। পানামার মজুরি সংক্রান্ত নীতি পানামার নিজস্ব এলাকারই একাংশে রূপায়িত করা যাচ্ছে না। আমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিচারে বলতে গেলে আমরা এই বৈষম্যমূলক অবস্থার অবসান দেখতে চাই। আমরা উন্নয়নে যুক্তিনির্ভর পরিকল্পনা অধ্যয়ন এবং কোনো রকম মতাদর্শগত ও ভৌগোলিক পার্থক্য ছাড়াই সমস্ত শিল্পোন্নত দেশের কারিগরি ও আর্থিক সাহায্যের সমন্বয় সাধনের প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাবও করছি যে দুর্বলতর সদস্য দেশগুলির স্বার্থকে সুনিশ্চিত করার গ্যারান্টি আদায় করা হোক। কিছু সদস্য দেশ কর্তৃক অন্যদের বিপক্ষে অর্থনৈতিক আগ্রাসনকে নিষিদ্ধ করা হোক। বিদেশি একচেটিয়া কারবারিদের কবল থেকে ল্যাটিন আমেরিকান উদ্যোগীদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হোক। ল্যাটিন আমেরিকার সংহতিবদ্ধ দেশগুলির শিল্পজাত দ্রব্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্ক কমানো হোক। এবং আমরা বলি যে আমাদের মতে বিদেশি অর্থলগ্নি কেবলমাত্র সেই সব অপ্রত্যক্ষ বিনিয়োগের মারফত হওয়া উচিত যারা নিম্নোক্ত শর্তগুলি পূরণ করে। ১. রাজনৈতিক দাবির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না বা রাষ্ট্রীয় উদ্যোগগুলির প্রতি তারা বৈষম্য করবে না। ২. প্রাপক দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখেই এইসব অর্থ বরাদ্দ করতে হবে। ৩. সুদের হার ৩% বেশি ধার্য করা চলবে না। পরিশোধের সীমা ১০ বছরের কম হবে না এবং বহির্বাণিজ্যিক লেনদেন অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টস সংক্রান্ত অসুবিধা থাকলে এই ঋণ নবীকরণযোগ্য অর্থাৎ রিনিউয়েবল হবে। ৪. এক সদস্য দেশ কর্তৃক অন্য সদস্য দেশের জাহাজ ও বিমান বাজেয়াপ্ত করাকে নিষিদ্ধ করতে হবে। ৫. যাতে শ্রমজীবী জনসাধারণের উপর বোঝা না পড়ে এবং বিদেশি একচেটিয়া সংস্থার কর্মকাণ্ডের থেকে সুরক্ষা পাওয়া যায়, সেভাবে কর সংস্কার শুরু করতে হবে। বিশিষ্ট বিশেষজ্ঞরা বয়ানের অন্যান্য পয়েন্টের মতো ৩ নং পয়েন্ট নিয়েও একই রকম সূক্ষ্মভাবে আলোচনা করেছেন। তারা ২টি ক্ষুদ্র চিমটে দিয়ে বিষয়টিকে হাতে নিয়েছেন, আবরণটি একটুখানি তুলেছেন এবং তারপরই সেটিকে আবার ফেলে দিয়েছেন, কারণ আবরণটি বেশ কড়া। বিশেষজ্ঞ গোষ্ঠীর পক্ষে তারা বলে বাঞ্ছনীয় হতো এবং লোভনীয় হতো উচ্চাকাঙ্ক্ষী ও চমকপ্রদ ধরনের সুপারিশ করা। অবশ্য অসংখ্য জটিল টেকনিক্যাল সমস্যা ছিল যাদের সমাধান করতে হতো এবং সেজন্যই এটা করা হয়নি। সে কারণেই সূত্রায়িত সুপারিশগুলির সংখ্যাকে আবশ্যিকভাবেই সীমিত করে সেগুলোকেই রাখতে হয়েছে, যেগুলি টেকনিক্যাল দিক থেকে সম্ভবপর। আমি জানি না আমি বড্ড বেশি হিসেবি বা সতর্ক হয়ে পড়ছি কিনা, কিন্তু একটু তলিয়ে দেখলেই মনে হয় স্পষ্ট করে কিছু বলা হয়নি। সুতরাং কিউবার প্রতিনিধি দলের নির্দিষ্ট প্রস্তাব, এই বৈঠক থেকে এগুলি আদায় করা উচিত। কোনো পারত বা হয়তো হতো জাতীয় কথা ছাড়াই, কোনো আমরা পরীক্ষা করতাম বা পরীক্ষা করব জাতীয় কথা বাদ দিয়েই স্থিতিশীল দ্রব্যমূল্য স্তরের নিশ্চয়তা, সাবেকি বাজারগুলির থেকে কেনাকাটাকে একতরফাভাবে বন্ধ রাখার বিরুদ্ধে নিশ্চয়তা, প্রাথমিক দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে সংরক্ষণশীলতার বিরুদ্ধে নিশ্চয়তা এবং বেশি মাত্রায় প্রক্রিয়াজাতকরণ সমেত
প্রাথমিক দ্রব্য কেনার জন্য শিল্পোন্নত দেশগুলিতে অনুকূল অবস্থা সৃষ্টি করা। কিউবা ঘোষণা করছে যে কমিশনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যদি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র তার তরফ থেকে তামা, সীসা, জিঙ্ক, চিনি, তুলা, গম ও পশম উৎপাদনে তার দেশের উৎপাদকের ভর্তুকি দিয়ে যাবে কিনা। কিউবা জানতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র সদস্য দেশগুলিকে তাদের উদ্বৃত্ত প্রাথমিক দ্রব্য সমাজতান্ত্রিক দেশগুলিকে বিক্রি করা এবং তাদের রাজ্যকে সম্প্রসারিত করার থেকে বিরত করার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করবে কি না। এবারের বয়ানের ৫ নং পয়েন্টের দিকে আসছি, কারণ ৪ নং পয়েন্টটি একটি রিপোর্ট ছাড়া কিছু নয়। ৫ নং পয়েন্ট হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। কোস্টারিকা সম্মেলনের সময় ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এক হাতে বস্তাবন্দি সোনা ও অন্য হাতে মুগুর নিয়ে সেখানে গেছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসেছে এক হাতে সৌভাগ্যবশত আরও বড় সোনার বস্তা নিয়ে, আর অন্য হাতে কিউবাকে বিচ্ছিন্ন করার বেড়া নিয়ে। যা হোক, এটা ঐতিহাসিক পরিস্থিতির বিজয়। কিন্তু বয়ানের ৫ নং পয়েন্টে ল্যাটিন আমেরিকার জন্য নানা ব্যবস্থা গ্রহণের এক কর্মসূচি নিয়েছে, যার লক্ষ্য হচ্ছে চিন্তাভাবনাকে বিধিনিষেধের নাগপাশে বাঁধা, ট্রেড ইউনিয়ন আন্দোলনকে মাথা তুলতে না দেওয়া এবং সম্ভব হলে কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি নেওয়া। সমগ্র দলিলে ৩টি পদক্ষেপ নিয়ে চিন্তা করা হয়েছে। কিউবার বিপ্লবের বিরুদ্ধে এবং স্বাধীনতার জন্য আমাদের লোকেদের সংগ্রামের বিরুদ্ধে অবিলম্বে ল্যাটিন আমেরিকার গণমাধ্যমগুলিকে সমাবেশিত করার কাজ শুরু করা, কোনো পরবর্তী বৈঠকে সংবাদ, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের এক আন্তঃ-আমেরিকান ফেডারেশন তৈরি করা, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় জনমত গঠনের সব মুখপত্রের পলিসিকেই নির্দেশিত করার সুযোগ নেবে। তাদের প্রভাব বহির্ভূত মুখপত্রের সংখ্যাই বেশি নেই, কিন্তু তারা সবকটাকেই চায়। এছাড়াও তারা নতুন তথ্য এজেন্সিগুলির ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রয়োগ করতে এবং পুরনোদের মধ্যে যতগুলিকে সম্ভব অঙ্গীভূত করে নিতে চায়। এসব কিছুই যা এখানে এতটা সুস্থিরভাবে ঘোষিত হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে এমন কিছু করা যা আগে ঘটেনি। আমাদের দেশে যখন একটিমাত্র ক্ষেত্রে অনুরূপ কিছু করা হয়েছিল, তা এক গভীর আলোচনা জন্ম দিয়েছিল। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ তারা একটি সাধারণ সাংস্কৃতিক বাজার স্থাপন করতে চাইছে, যা হবে সংগঠিত, সুপরিচালিত, কেনাবেচার নিয়মানাধীন এবং প্রতি দেশের মধ্যে অভ্যন্তরীণীকৃত। ল্যাটিন আমেরিকার গোটা সংস্কৃতিটাই সাম্রাজ্যবাদের প্রচার পরিকল্পনার সেবা করবে। দেখানো হবে যে আমাদের লোকেদের ক্ষুধা আদৌ ক্ষুধা নয়, আলস্য। দারুণ! এই প্রসঙ্গে আমাদের উত্তর হচ্ছে, ল্যাটিন আমেরিকার জনমত সংগঠনের মুখপত্রগুলির প্রতি আহ্বান জানাতে হবে যে তারা ল্যাটিন আমেরিকার প্রতিটি দেশের জনগণের জাতীয় মুক্তির আদর্শকে গ্রহণ করে তার অংশীভাগী হোক। ভদ্রমহোদয়গণ, আহ্বান জানানো হোক তথ্য, সাংস্কৃতিক মাধ্যম ও সংবাদ মাধ্যমের পারস্পরিক বিনিময়ে এবং আমাদের দেশগুলির জনগণ যাতে বৈষম্যহীনভাবেই এদেশ থেকে ও দেশে যেতে পারে সেজন্য। কারণ আজ কোনো মার্কিন নাগরিক কিউবা গেলে দেশে ফেরার পর তাকে ৫ বছরের কারাবাসের সামনে পড়তে হয়। ল্যাটিন আমেরিকার সরকারগুলির প্রতি আহ্বান রাখতে হবে যে শ্রমিক আন্দোলনের জন্য স্বাধীন ট্রেড ইউনিয়ন সংগঠিত করার, শ্রমিকদের স্বার্থের পাশে দাঁড়ানোর এবং জনগণের প্রকৃত স্বাধীনতার জন্য সংগ্রাম করার অধিকারকে নিশ্চয়তা। এবং আমরা ৫ নম্বর পয়েন্টকে একেবারে চরমভাবে নিন্দা করার আহ্বান জানাচ্ছি এই বলে যে আমাদের বিভিন্ন দেশের জনগণ যে জাতীয় সংস্কৃতিকে বিপর্যয় থেকে রক্ষা করে আসছিলেন, তাকে অধীনস্থ করে রাখার জন্য এটি সাম্রাজ্যবাদের একটি প্রচেষ্টা। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, সামনের ৪ বছরের জন্য কিউবার অর্থনৈতিক উন্নয়নের প্রথম পরিকল্পনার উদ্দেশ্যসমূহের একটি রূপরেখা উপস্থিত করার জন্য আমাকে সুযোগ দিন। আমাদের সামগ্রিক প্রবৃদ্ধির হার হবে বার্ষিক ১২%, অর্থাৎ নেট মাথাপিছু আয়ের বৃদ্ধি হবে বার্ষিক ৯.৫%-এর বেশি। এর ফলে কিউবা জনসংখ্যার সাপেক্ষে ল্যাটিন আমেরিকার সবচেয়ে শিল্পোন্নত দেশে রূপান্তরিত হবে। নিম্নোক্ত তথ্য দিয়ে এটা তুলে ধরা যেতে পারে। মাথাপিছু ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ শক্তি উৎপাদনে এবং ভেনিজুয়েলাকে বাদ দিলে তেল পরিশোধনেও কিউবা ল্যাটিন আমেরিকার প্রথম স্থান অধিকার করবে। মাথাপিছু ট্র্যাক্টর, রেয়ন, জুতো, মোজা, বস্ত্র ইত্যাদি উৎপাদনে কিউবা ল্যাটিন আমেরিকায় প্রথম স্থান অধিকার করবে। কিউবা ধাতব নিকেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করবে। ১৯৬৫ সনে নিকেল উৎপাদন ৭০,০০০ মেট্রিক টনে গিয়ে দাঁড়াবে, যা মোটামুটিভাবে সারা বিশ্বের উৎপাদনের ৩০%। এছাড়াও কিউবা বছরে ২৬,০০০ মেট্রিক টন ধাতব কোবাল্ট এবং ৮৫ থেকে ৯০ লক্ষ টন চিনি উৎপাদন করবে। চিনি শিল্পকে একটি শর্করার রাসায়নিক শিল্পে রূপান্তরিত করার কাজও শুরু হবে। এরকম তালিকা তৈরি করা সহজ, কিন্তু সফলভাবে এইসব কাজকে সম্পন্ন করার জন্য
বিরাট পরিমাণ কর্মোদ্যোগ এবং সমগ্র জনগণের প্রচেষ্টার প্রয়োজন হবে। তার সঙ্গে ভালো পরিমাণ বাইরের অর্থ প্রয়োজন হবে, যার উদ্দেশ্য হবে সাহায্য, শোষণ নয়। এই ব্যবস্থাগুলির জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য শিল্পে ১০০ কোটি পেসো, কিউবান পেসো ডলারের সমতুল্য বিনিয়োগ করা হচ্ছে। ১৯৬০ সনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল চিনি শিল্পকে বাদ দিয়ে, কারণ এই শিল্প মৌসুমী ধরনের, ৬২১ মেগাওয়াট। তাছাড়া ২৫০টি কারখানা তৈরি বা সম্প্রসারিত করা হচ্ছে, যাদের মধ্যে নিম্নোক্ত ২২টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধাতব নিকেল শোধনের জন্য একটি নতুন কারখানা করা হচ্ছে, যার ফলে মোট উৎপাদন ৭০,০০০ টনে দাঁড়াবে। ২০ লক্ষ টন অশোধিত তেল শোধন করার ক্ষমতা বিশিষ্ট একটি পেট্রোলিয়াম শোধনাগার তৈরি করা হচ্ছে। প্রথম ইস্পাত কারখানা তৈরি হচ্ছে ৭ লক্ষ টন উৎপাদনী ক্ষমতা নিয়ে, এবং সামনের ৪ বছরে বাৎসরিক উৎপাদন হবে ৫ লক্ষ টন। আমাদের ইস্পাত পাইপের কারখানাগুলিকে সম্প্রসারিত করে ২৫,০০০ মেট্রিক টন উৎপাদনক্ষম করে তোলা হবে। বছরে ৫,০০০ ট্রাক্টর ও ১০,০০০ মোটরসাইকেল তৈরি হবে। আমাদের বর্তমান সিমেন্ট কারখানাগুলির মোট উৎপাদন ক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টন। এদের সম্প্রসারিত করা হবে এবং ৩টি নতুন কারখানা গড়া হবে, যার ফলে আমাদের সিমেন্ট উৎপাদন বছরে ২৫ লক্ষ টনে দাঁড়াবে। ২৯ কোটি ১০ লক্ষ ধাতব কন্টেনার উৎপাদন হবে এবং কাচের কারখানাগুলিকে সম্প্রসারিত করে বছরে ২৩,৭০০ মেট্রিক টন উৎপাদনের ব্যবস্থা করা হবে। ১০ লক্ষ বর্গমিটার জানলার কাচ তৈরি করা হবে। ছিবড়ে থেকে ১০,০০০ ঘনমিটার প্লাইউড তৈরির জন্য একটি নতুন কারখানা বানানো হবে। এছাড়াও কাঠ থেকে বছরে ৪০,০০০ মেট্রিক টন সেলুলোজ বানানোর জন্য একটি কারখানা তৈরি করা হবে। ৬০,০০০ টনের অ্যামোনিয়াম নাইট্রেটের কারখানা, ৫০,০০০ টন সরল সুপার ফসফেট, ৮১,০০০ মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট, ১,৩২,০০০ মেট্রিক টন নাইট্রিক অ্যাসিড, ৮৫,০০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করা হবে। ৮টি নতুন কাপড়ের কল তৈরি করা হবে এবং বর্তমানগুলিকে সম্প্রসারিত করে ৪,৫১,০০০ টাকু বসানোর ব্যবস্থা করা হবে। ১৬০ লক্ষ বস্তা উৎপাদনের সমর্থ একটি ফ্যানাই সেক কারখানা নির্মাণ করা হবে। এখনও অবধি যেসব ঋণ চুক্তি সম্পাদিত হয়েছে তা হচ্ছে এই: সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ২০ কোটি ডলারের, গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে ৬ কোটি ডলারের, চেক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সঙ্গে ৪ কোটি ডলারের, রোমানিয়া গণপ্রজাতন্ত্রের সঙ্গে ১.৫ কোটি ডলারের, হাঙ্গেরি প্রজাতন্ত্রের সঙ্গে ১.৫ কোটি ডলারের, পোলিশ প্রজাতন্ত্রের সঙ্গে ১.২ কোটি ডলারের, জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সঙ্গে ৫০ লক্ষ ডলারের। মোট ১৩.৭ কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছে। যেসব নতুন কথাবার্তা শীঘ্রই শেষ হবে বলে আমাদের আশা, তাদের অধিকাংশই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, যে দেশটি সমাজতান্ত্রিক দুনিয়ার সবচেয়ে শিল্পোন্নত দেশ হিসেবে সবচেয়ে ব্যাপকভাবে আমাদের সাহায্য করতে চেয়েছে। কৃষির বিষয়ে বলতে গেলে কিউবা খাদ্য উৎপাদন, যার মধ্যে রয়েছে চর্বি ও চাল, গম নয়। কিউবা খাদ্য উৎপাদনে এবং তুলো ও মোটা তন্তু উৎপাদনে স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। এছাড়া ক্রান্তীয় ফল ও অন্যান্য কৃষিজাত দ্রব্যের উদ্বৃত্ত বৃদ্ধি ও রপ্তানি করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে এবং মোট রপ্তানির মধ্যে এই দ্রব্যগুলির অবদান বর্তমান সময়ের তুলনায় ৩ গুণ করার সিদ্ধান্ত হয়েছে। বৈদেশিক বাণিজ্যের বিষয়ে লক্ষ্য হচ্ছে ১৯৬০ সনের তুলনায় রপ্তানি ৭৫% বাড়ানো। রপ্তানির অর্থনীতিকে আরও বৈচিত্র্যমুখী করা হবে। রপ্তানির মধ্যে চিনি ও চিনিজাত দ্রব্যের ভাগ হবে ৬০% মতো, এখনকার মতো ৮০% নয়। নির্মাণ কার্যের বিষয়ে সিদ্ধান্ত: বর্তমানে বাড়িঘরের যে অভাব রয়েছে তা ৪০% দূর করা। এর মধ্যে বহিঃ অর্থাৎ কিউবান কুঁড়েঘরগুলিও রয়েছে। গুণমান বিসর্জন না দিয়ে স্থানীয় উপাদানের ব্যবহার বৃদ্ধি করার জন্য নির্মাণ সামগ্রীগুলির ঠিকঠাক সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। একটি বিষয়ের উপর আমি ১ মিনিট বলতে চাই। বিষয়টি হচ্ছে শিক্ষা। যে বিশেষজ্ঞ গোষ্ঠী শিক্ষা ও স্বাস্থ্যপ্রদ অবস্থাকে অর্থাৎ স্যানিটারি অবস্থাকে উন্নয়নের রাস্তায় পা দেওয়ার অত্যাবশ্যক পূর্বশর্ত হিসাবে রেখেছেন, তাদের কথায় আমরা হেসেছি। কিন্তু তার ফলে এই কথার সত্যতা কমে না যে একবার উন্নয়নের পথে পা বাড়ালে এর পাশাপাশি শিক্ষার অগ্রগতিও ঘটাতে হবে। যথেষ্ট পরিমাণ কারিগরি শিক্ষা না থাকলে উন্নয়নের গতি মন্দীভূত হতে বাধ্য। সেজন্য কিউবা শিক্ষার ক্ষেত্রে এক পূর্ণ সংস্কার সম্পন্ন করেছে। কিউবা শিক্ষা পরিষেবার প্রসার ও উন্নতি সাধন করেছে
এবং এক সামগ্রিক শিক্ষা পরিকল্পনাকে বিকশিত করেছে। বর্তমানে শিক্ষায় ব্যয় বরাদ্দের ক্ষেত্রে ল্যাটিন আমেরিকার মধ্যে কিউবার স্থান প্রথম। জাতীয় আয়ের ৫.৩% শিক্ষায় বরাদ্দ। উন্নত দেশগুলি শিক্ষায় জাতীয় আয়ের ৩-৪% এবং ল্যাটিন আমেরিকা ১-২% খরচ করে। কিউবায় রাষ্ট্রের বর্তমান ব্যয়ের ২৮.৩% শিক্ষা মন্ত্রকের হাতে। অন্য যেসব সংগঠন শিক্ষার জন্য সরকারকে অর্থ সাহায্য করে তাদের ধরলে এটা ৩০% হবে। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে কিউবার পরে সরকারি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে ২১%। ১৯৫৮ সনে কিউবায় শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ছিল $৭.৫ কোটি। ১৯৬১ সনে হয় $১২.৮ কোটি, অর্থাৎ বাজেট বরাদ্দ ৭১% বৃদ্ধি পেয়েছে। সাক্ষরতা অভিযান ও স্কুল তৈরি ধরলে শিক্ষা খাতে মোট ব্যয় দাঁড়ায় $১৭ কোটি, অর্থাৎ মাথাপিছু ২৫ পেসো, যা $25 সমান। প্রসঙ্গত বলা চলে যে শিক্ষার জন্য বছরে মাথাপিছু ব্যয় হয় ডেনমার্কে $25, ফ্রান্সে $15 এবং সামগ্রিকভাবে ল্যাটিন আমেরিকায় $5। ২ বছরে ১০,০০০ নতুন স্কুল ঘর তৈরি হয়েছে এবং ১০,০০০ নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে। কিউবা হচ্ছে ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যেখানে সমগ্র শিক্ষার্থী জনসংখ্যার প্রাথমিক শিক্ষার প্রয়োজনকে সম্পূর্ণ মেটানো হয়েছে। ইউনেস্কোর প্রধান প্রকল্পে ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে ১৯৬৮ সন নাগাদ এটা অর্জন করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছিল, কিন্তু কিউবা ইতিমধ্যে এটা অর্জন করেছে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, আমরা এখানে এইসব যে বিস্ময়কর ও ১০০% খাঁটি সাফল্যের খতিয়ান উপস্থিত করছি তা সম্ভব হয়েছে নিম্নলিখিত ব্যবস্থাগুলির জন্যে: প্রাথমিক শিক্ষা জাতীয়করণ, একে ধর্মনিরপেক্ষ ও অবৈতনিক করা এবং এর পূর্ণ সদ্ব্যবহারের সুযোগ দান, একটি বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করা যা নিম্নোক্ত পরিকল্পনা অনুযায়ী চলে এবং সমস্ত ছাত্রের প্রয়োজন মেটায়। বৃত্তির ব্যবস্থাটি এরকম: সপ্তম থেকে নবম গ্রেডের মৌলিক মাধ্যমিক স্কুলগুলির জন্য ২০,০০০টি বৃত্তি, প্রাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলির জন্য ৩,০০০টি বৃত্তি, কলা শিক্ষকদের জন্য ৩,০০০টি বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য ৬,০০০টি বৃত্তি, কৃত্রিম প্রজননের শিক্ষাক্রমগুলির জন্য ১,৫০০টি বৃত্তি, কৃষি যন্ত্রপাতি শিক্ষাক্রমের জন্য ১২০০টি বৃত্তি, কৃষক মহিলাদের দর্জির কাজ, সেলাই ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষাক্রমগুলির জন্য ১৪০০টি বৃত্তি, গ্রামীণ স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ১২০০টি বৃত্তি, বুনিয়াদী শিক্ষার প্রারম্ভিক কোর্সের জন্য ৭৫০টি বৃত্তি এবং কারিগরি ছাত্রদের জন্য ১০,০০০টি বৃত্তি। এছাড়াও সমাজতান্ত্রিক দেশগুলিতে কারিগরি বিদ্যা শেখার জন্য শত শত বৃত্তি রয়েছে এবং মাধ্যমিক শিক্ষার ১০০টি কেন্দ্র গড়া হয়েছে। প্রতিটি পৌরসভায় অন্তত একটি এরকম কেন্দ্র রয়েছে। আমি এই বক্তৃতায় আগেই ঘোষণা করেছিলাম যে এই বছর কিউবায় নিরক্ষরতাকে নির্মূল করা হচ্ছে। এটা এক আশ্চর্য সুন্দর প্রকল্প। এই মুহূর্ত অবধি ১,০৪,৫০০ জন ব্রিগেদিস্তা, যাদের প্রায় সকলেই ১০ থেকে ১৮ বছর বয়সের ছাত্র, তারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ে। সরাসরি কৃষকদের বহিও শ্রমিকদের বাড়ি গিয়ে নতুন করে শিক্ষালাভে অনাগ্রহী বয়স্কদের শিক্ষার প্রয়োজনীয়তা বোঝাচ্ছে এবং এভাবে কিউবা থেকে নিরক্ষরতাকে ঝেঁটিয়ে বিদায় করছে। যখনই কোনো কারখানা তার শ্রমিকদের মধ্যে নিরক্ষরতা দূর করতে সফল হয়, তখন কারখানাটি এই ঘটনাকে জনসমক্ষে জানানোর জন্য একটি পতাকা তোলে। একইভাবে যে সমবায় সংস্থা তার কৃষকদের মধ্যে নিরক্ষরতাকে দূর করে, তখন সেও পতাকা তুলে তার সাফল্যের কথা ঘোষণা করে এবং পশ্চাৎপদ অঞ্চলগুলোতে শিক্ষার আলো নিয়ে আসার জন্য ১,০৪,৫০০ জন তরুণ ছাত্রের এক একজনের প্রতীক হচ্ছে একটি বই ও একটি লণ্ঠন। তারা কনরাডো বেনিতেজ ব্রিগেডগুলির অন্তর্ভুক্ত। এই ব্রিগেডগুলি কিউবান বিপ্লবে শিক্ষার প্রথম শহীদের নামাঙ্কিত। আমাদের দেশের পার্বত্য অঞ্চলের কৃষকদের পড়তে শেখানোর মহা অপরাধে একদল প্রতি বিপ্লবী কনরাডো বেনিতেজকে প্রকাশ্যে হত্যা করে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এটাই হচ্ছে আমাদের দেশের সঙ্গে আমাদের যারা রোখার চেষ্টা করছে তাদের তফাৎ। ১,৫৬,০০০ জন সাক্ষরতা স্বেচ্ছাসেবক শিক্ষাক্ষেত্রে কাজ করছে যারা পূর্ণ সময় শিক্ষাকর্মী নয়, কারণ তারা শ্রমিক বা অন্য পেশাজীবী। তাদের এই বিরাট বাহিনীর নেতৃত্বে রয়েছেন ৩২,০০০ জন শিক্ষক এবং তারা যে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করতে পেরেছে তা সম্ভব হয়েছে কেবলমাত্র কিউবার সমগ্র জনগণের সক্রিয় সহযোগিতার জন্যই। এসব কিছু করা হয়েছে ১ বছর বা বড়জোর ২ বছরের মধ্যে। সেনাবাহিনীর ৭টি ব্যারাককে স্কুল সিটিতে পরিণত করা হয়েছে।
27টি ব্যারাককে স্কুলে পরিণত করা হয়েছে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপদের মুখোমুখি দাঁড়িয়ে এসব করা হয়েছে। আজ ক্যামিলো সিয়েনফুয়েক্স স্কুল সিটিতে সিয়েরা মায়েত্রা থেকে আগত 5,000 ছাত্র রয়েছে এবং 20,000 ছাত্রের জন্য ইউনিট তৈরি করা হয়েছে। প্রত্যেক প্রদেশে এরকম একটি করে স্কুল সিটির প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিটি স্কুল সিটি খাদ্যদ্রব্যের বিষয়ে স্বয়ংভর হবে। কৃষক পরিবারের সন্তানদের কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এছাড়াও শেখানোর নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করা হয়েছে। 1958 থেকে 1959 সনের মধ্যে প্রাথমিক স্কুলের নাম লেখানো পড়ুয়ার সংখ্যা 6,02,000 থেকে বেড়ে 12,31,700-তে দাঁড়ায়। বুনিয়াদী মাধ্যমিক স্কুলগুলিতে এই সংখ্যা 21,900 থেকে বেড়ে 83,800-তে দাঁড়ায়। বাণিজ্যিক স্কুলগুলিতে 8,900 থেকে 21,300-তে দাঁড়াবে এবং কারিগরি স্কুলগুলিতে 5,600 থেকে বৃদ্ধি পেয়ে 11,500 হয়। মাত্র 2 বছরে স্কুল ঘর নির্মাণের কাজে $4,80,00,000 বিনিয়োগ করা হয়েছে। জাতীয় ছাপাখানা অর্থাৎ ন্যাশনাল প্রিন্টিং প্ল্যান্ট বিনামূল্যে সমস্ত ছাত্রের জন্য পাঠ্য বই ও অন্যান্য মুদ্রিত উপাদান সরবরাহ করার নিশ্চয়তা দেয়। 2টি টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা রয়েছে যারা দেশের সমগ্র এলাকা জুড়ে কাজ করে এবং আমরা শিক্ষার ব্যাপক প্রসারের জন্য সেই শক্তিশালী মাধ্যমগুলিকে ব্যবহার করি। অনুরূপভাবে সমগ্র জাতীয় বেতার ব্যবস্থা শিক্ষা মন্ত্রকের হাতে। কিউবান ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফিক আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, ন্যাশনাল লাইব্রেরি ও ন্যাশনাল থিয়েটার এবং সারা দেশে ছড়ানো তাদের শাখাগুলি সংস্কৃতির প্রসারের বিশাল ব্যবস্থাটিকে সম্পূর্ণতা দিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন ব্যাপক আকারে কায়িক উন্নতি ঘটাচ্ছে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এই হচ্ছে এখনকার কিউবার সাংস্কৃতিক বিস্তারের দৃশ্য। এবারে আমাদের গোটা বক্তব্যের শেষাংশে সংজ্ঞার অংশে আসছি, কারণ আমরা আমাদের অবস্থানকে পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই। আমরা এই বলে প্রগতির জন্য মৈত্রীকে নিন্দা করেছি যে এর উদ্দেশ্য ল্যাটিন আমেরিকার অন্যান্য জনগণের থেকে কিউবার জনগণকে আলাদা করে দেয়া, কিউবার বিপ্লবের দৃষ্টান্তটিকে বন্ধা করে দেওয়া এবং তারপর সাম্রাজ্যবাদের নির্দেশ মতো অন্যান্য জনগণকে বশীভূত করে নেওয়া। আমাকে যদি এটা পুরোপুরিভাবে দেখানোর সুযোগ দেয়া হয় তাহলে আমি খুশি হব। বিশ্বে অনেক আগ্রহজনক দলিলপত্র রয়েছে। আমাদের হাতে আসা কিছু দলিলপত্র আমি প্রতিনিধিদের মধ্যে বিলি করব এবং তা থেকে অন্যান্য বিষয়ের মধ্যে ভেনেজুয়েলা সরকার সম্পর্কে সাম্রাজ্যবাদের মতামত বোঝা যাবে। যে সরকারের বিদেশমন্ত্রী কয়েকদিন আগে আমাদের কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, সম্ভবত এই কারণে যে তিনি ভেবেছিলেন আমরা তার দেশের জনগণ বা তার সরকারের সঙ্গে বন্ধুত্বের নিয়মাবলী লঙ্ঘন করছি। তা সত্ত্বেও এটা দেখিয়ে দেওয়া আগ্রহজনক যে বন্ধুত্বের হাত আমাদের কাছে একটি আগ্রহজনক দলিলকে এনে দিয়েছে। এটি ভেনেজুয়েলার রাষ্ট্রদূত মস্কোসোকে উদ্দেশ্য করে তার উপদেষ্টা জন এম ফেল্টাস, জুনিয়র আরভিং ট্র্যাগেন ও রবার্ট কক্সের রচিত একটি গোপন দলিল। মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটি প্রকৃত প্রগতির জন্য মৈত্রী তৈরি করার জন্য ভেনেজুয়েলায় যেসব ব্যবস্থাটি গ্রহণ করতে হবে সে সম্পর্কে একটি অনুচ্ছেদে বলা হয়েছে, আমলাতন্ত্রের সংস্কার। যেসব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তাদের সবকটি তারা ভেনেজুয়েলা সম্পর্কে বলছেন। ভেনেজুয়েলার অর্থনৈতিক উন্নয়নের জন্য যেসব কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ ভেনেজুয়েলার সরকার বা মার্কিন বিশেষজ্ঞগণ যাদের দ্বারাই হোক না কেন ভেনেজুয়েলার আমলাতন্ত্রের মাধ্যমেই তাদের কাজে পরিণত করতে হবে। কিন্তু যতদিন অযোগ্যতা, ঔদাসীন্য, অদক্ষতা, আনুষ্ঠানিকতা, নিয়োগের ক্ষেত্রে গোষ্ঠীগত পক্ষপাত, চুরি, অকারণে কাজকে দ্বিগুণ করা এবং ব্যক্তিগত সাম্রাজ্য তৈরি এইসব দেশের রাষ্ট্রীয় প্রশাসনের বৈশিষ্ট্য হিসাবে থাকবে, ততদিন সরকারি যন্ত্রের মাধ্যমে গতিশীল ও দক্ষ প্রকল্পগুলিকে কার্যকর করা অসম্ভব। সে কারণে সম্ভবত প্রশাসন যন্ত্রের সংস্কারই হচ্ছে এখানকার সবচেয়ে মৌলিক প্রয়োজন, যা কেবলমাত্র মৌলিক অর্থনৈতিক ও সামাজিক অবিচারের লক্ষ্যে চালিত না হয়ে অন্য সব বুনিয়াদী সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ার মডেল স্বরূপ কাজ করবে। এই দলিলটি আমরা যা বিশিষ্ট প্রতিনিধিদের হাতে তুলে দেব তার মধ্যে অনেক আগ্রহজনক কথা আছে। দলিলটিতে দেশীয় বা নেটিভদের কথাও বলা হয়েছে। আমরা দেশীয়, এর বেশি কিছু নই। কিন্তু বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ আরও আগ্রহজনক কিছু আছে এবং সেটি হচ্ছে ভেনেজুয়েলায় কি করণীয় এবং কিভাবে করণীয় সে বিষয়ে মিস্টার মস্কোসোর কাছে মিস্টার ফেটসের করা সুপারিশ। মিস্টার ফেটস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে সময়ের কথা ভেবেছেও সম্ভবত তার আগেই একটি প্রয়োজনের সামনে পড়বে। প্রয়োজনটি হচ্ছে রক্ষণশীলদের, একচেটিয়া শাসক গোষ্ঠীটির, নব্য ধনীদের
সাধারণভাবে জাতীয় ও বিদেশি অর্থপ্রাচুর্যে ভরপুর ক্ষেত্রগুলির সামরিক বাহিনী ও যাজকদের কাছে এটা তুলে ধরা যে তাদের দুটি জিনিসের মধ্যে একটি বেছে নিতে হবে। একটি হচ্ছে ভেনেজুয়েলায় একটি গণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হওয়া, যে সমাজে তারা তাদের স্থিতাবস্থা ও বিত্তকে আংশিকভাবে রক্ষা করতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে স্থিতাবস্থা ও বিত্ত উভয়ই হারানো এবং খুব সম্ভবত ফায়ারিং স্কোয়াডের হাতে গুলি খেয়ে মৃত্যুবরণ। এটি হচ্ছে তাদের রাষ্ট্রদূতের কাছে মার্কিন উপদেষ্টাদের একটি রিপোর্ট। যদি ভেনেজুয়েলায় মধ্যপন্থা ও প্রগতি শক্তি নির্মূল হয়ে যায়, মার্কিন স্বরাষ্ট্র বিভাগ কর্তৃক কিউবার ব্যাপার নিয়ে ল্যাটিন আমেরিকায় অন্যান্য গোপন নির্দেশ রিপোর্টগুলিকে ধরে আমরা এবার এই সম্মেলনে ছলচাতুরির গোটা ছবিটাই পেয়ে যাচ্ছি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে মেষ চর্মাবৃত নেকড়েটির স্বরূপ খুলে পড়ে। আমি এখন সংক্ষেপ করার রীতিকে সম্মান জানিয়ে, যা আমি ইতিমধ্যেই লঙ্ঘন করেছি, একটি উদ্ধৃতাংশ পড়ছি, কিন্তু পরে আমরা এর গোটাটাই প্রচার করব। প্রথম থেকে ল্যাটিন আমেরিকায় ব্যাপকভাবে ধরেই নেওয়া হয়েছিল যে আক্রমণটি মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এবং সেজন্য এই আক্রমণ সফল হবে। বেশিরভাগ সরকার এবং জনসাধারণের দায়িত্বশীল অংশগুলি একে অবিসংবাদী ঘটনা বলে মেনে নিতে প্রস্তুত ছিল, যদিও এর ফলে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘন করা হচ্ছে কিনা এ বিষয়ে দোনামনা ভাব ছিল। কমিউনিস্টরা এবং অন্যান্য উদগ্র ক্যাস্ট্রোপন্থী লোকজন অবিলম্বে আক্রমণাত্মক হয়ে উঠে বিভিন্ন দেশে মার্কিন এজেন্সিগুলির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও হিংসাত্মক কার্যকলাপে নেমে পড়ে। তা সত্ত্বেও এরকম মার্কিন বিরোধী ও ক্যাস্ট্রোপন্থী কার্যকলাপের পেছনে সমর্থন সীমিতই ছিল এবং তাদের প্রভাব যতটা পড়বে বলে সম্ভবত প্রত্যাশা করা হয়েছিল ততটা পড়েনি। আক্রমণের ব্যর্থতা ক্যাস্ট্রো বিরোধী অংশগুলিকে নিরুৎসাহিত করে। এরা ভেবেছিল যে নিজের ক্ষতিগ্রস্ত সম্মান পুনরুদ্ধার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নাটকীয় কিছু করা উচিত ছিল, কিন্তু কমিউনিস্টরা এবং অন্যান্য ক্যাস্ট্রোপন্থী লোকেরা এই ব্যর্থতার খবরকে আনন্দ সহকারে গ্রহণ করে। আরও বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই ল্যাটিন আমেরিকার সরকারগুলির প্রতিক্রিয়ায় অবাক হবার কিছু ছিল না। হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রকে বাদ দিয়ে যেসব প্রজাতন্ত্র কিউবার সঙ্গে তাদের সম্পর্ককে পুরোপুরি বা সাময়িকভাবে ছিন্ন করেছে, তারা মার্কিন অবস্থানই সঠিক বুঝে এই বোধকে প্রকাশ করেছিল। হন্ডুরাস এপ্রিল মাসে তাদের সম্পর্ককে ছিন্ন করে ক্যাস্ট্রো বিরোধী শিবিরে যোগ দেয় এবং কিউবার মোকাবিলায় শক্তি প্রয়োগের জন্য মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জাতিগুলিকে নিয়ে একটি মোর্চা তৈরির প্রস্তাব করে। নিকারাগুয়াও আলাদাভাবে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভেনেজুয়েলা একে মদত দিতে অস্বীকার করায় প্রস্তাবটিকে নিঃশব্দে পরিত্যাগ করা হয়। ভেনেজুয়েলা, কলম্বিয়া ও পানামা কিউবায় সোভিয়েত ও আন্তর্জাতিক কমিউনিস্ট অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে, কিন্তু কিউবার সমস্যার মোকাবিলা করার জন্য তারা অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস OAS কর্তৃক কোনো না কোনো যৌথ ব্যবস্থা গ্রহণের পক্ষে থেকে যায়। OAS কর্তৃক যৌথ ব্যবস্থা গ্রহণ, এখানে আমরা পরিচিত এলাকায় ঢুকে পড়ছি। আর্জেন্টিনা, উরুগুয়ে ও কোস্টারিকা এক অনুরূপ মতামত গ্রহণ করে। চিলি, ইকুয়েডর, বলিভিয়া, ব্রাজিল ও মেক্সিকো এমন কোনো অবস্থানকে মদত দিতে অস্বীকার করে যা কিউবার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায়। এই মনোভাব সম্ভবত চিলিতে খুব বেশি জোরালো ছিল। সেখানে সরকার সর্বস্তরেই ক্যাস্ট্রো শাসনের বিরুদ্ধে প্রকাশ্য সামরিক হস্তক্ষেপের প্রশ্নে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। ব্রাজিল ও ইকুয়েডরে প্রশ্নটি মন্ত্রিসভায়, কংগ্রেসে ও রাজনৈতিক দলগুলির মধ্যে গুরুতর বিভাজনের জন্ম দেয়। ইকুয়েডরে প্রেসিডেন্ট ভেলাস্কোর অবস্থান ছিল অনমনীয়ভাবে ক্যাস্ট্রোপন্থী। ক্যাস্ট্রোপন্থী বিপ্লবীরা দেশের মধ্যে ইকুয়েডরের কমিউনিস্টদের গেরিলা কৌশলের প্রশিক্ষণ দিচ্ছে, এ কথা জানাজানি হবার পর তার অবস্থান ঝাঁকুনি খেয়েও বদলায়নি। প্রক্ষিপ্তভাবেই আমি বলবো যে এটা মিথ্যাচার। অনুরূপভাবে এ বিষয়ে বিশেষ সন্দেহ নেই যে মার্কিন সমর্থিত একটি সামরিক আক্রমণের সামনে ক্যাস্ট্রোর টিকে থাকার ক্ষমতা ল্যাটিন আমেরিকার কিছু লোক, যারা কোনো পক্ষে ছিল না, তাদের উপর একটি অনুকূল ছাপ ফেলেছে, যারা বিশ্বাস করত যে মার্কিন যুক্তরাষ্ট্র কালক্রমে ক্যাস্ট্রো শাসনকে উচ্ছেদ করবে এবং এই বিশ্বাসের কারণে নিজেরা পক্ষ নিতে দ্বিধাগ্রস্ত ছিল। তাদের অনেকেই আজকে তাদের মতামত পরিবর্তন করে থাকতে পারে। ক্যাস্ট্রোর বিজয় তাদের কাছে কিউবার বিপ্লবের স্থায়ী ও স্থিতিশীল চরিত্রকে প্রদর্শিত করেছে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট। তদুপরি ল্যাটিন আমেরিকার এক বিরাট অংশে যে সুপ্ত মার্কিন বিরোধী মনোভাবের প্রাধান্য রয়েছে, ক্যাস্ট্রোর জয় সেই মনোভাবকে জাগ্রত করেছে। সব দিক দিয়েই OAS এর সদস্য রাষ্ট্রগুলি আক্রমণের আগে
কিউবার মার্কিন হস্তক্ষেপের প্রতি যতটা বিরূপ ছিল এখন আর ততটা বিরূপ নয়। কিন্তু একটি সংখ্যাগরিষ্ঠাংশ, এর মধ্যে রয়েছে ব্রাজিল ও মেক্সিকো, যাদের সম্মিলিত জনসংখ্যা ল্যাটিন আমেরিকার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি, তারা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে বা এমনকি কিউবাকে বিচ্ছিন্ন করার অভিযানে যোগ দিতেও প্রস্তুত নয়। নিঃসন্দেহে ল্যাটিন আমেরিকার কোনো সরকারের ওপর আক্রমণে ক্যাস্ট্রো জড়িত এরকম কোনো ঘটনা সম্পর্কে নিঃসন্দেহ না হয়ে ওএএস আগেভাগেই মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কোনো প্রত্যক্ষ হস্তক্ষেপকে অনুমোদন করবে এমন প্রত্যাশা করারও জায়গা নেই। এমনকি যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফল হতেও পারে, এর সম্ভাবনা বিশেষ নেই বলেই মনে হচ্ছে। যদি কিউবাকে বিচ্ছিন্ন করার কাজে যোগ দিতে ল্যাটিন আমেরিকার সংখ্যাগরিষ্ঠাংশকে রাজি করাবার কাজে সফল হতেও পারে, তাহলেও মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি সফল হবে না। নিশ্চিতভাবেই মেক্সিকো ও ব্রাজিল সহযোগিতা করতে অস্বীকার করবে এবং ল্যাটিন আমেরিকা ও কিউবার মধ্যে পর্যটন ও অন্যান্য যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করবে। যে কোনো ধরনের হস্তক্ষেপের প্রতি মেক্সিকোর দীর্ঘদিনের বিরোধিতা কিউবার বিরুদ্ধে ওএএস এর তরফ থেকে যৌথ ব্যবস্থা গ্রহণের পথে কোনো অলঙ্ঘনীয় বাধা হবে না। অবশ্য ব্রাজিলের দক্ষিণ আমেরিকান প্রতিবেশীদের ওপর ব্রাজিলের মনোভাবের শক্তিশালী প্রভাব রয়েছে এবং গোলার্ধব্যাপী সহযোগিতার ক্ষেত্রে এই প্রভাবের ভূমিকা নির্ণায়ক। যতদিন ব্রাজিল ক্যাস্ট্রোর বিরুদ্ধে সক্রিয় হতে অস্বীকার করবে, ততদিন সম্ভবত আর্জেন্টিনা, চিলি এবং বেশ কয়েকটি অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে জায়গা দিতে গিয়ে বিরুদ্ধ অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার মুখোমুখি হবার ঝুঁকি নেবে না। ক্যাস্ট্রো ও অন্যান্য কমিউনিস্টদের কাজকর্মের ফলে ল্যাটিন আমেরিকার অন্যান্য অংশে যে আশঙ্কা সৃষ্টি হয়েছে, তার মাত্রা সম্ভবত নিম্নলিখিত বিষয়গুলির ওপরই মূলগতভাবে নির্ভর করতে থাকবে। ক. ক্যাস্ট্রো সরকারের পক্ষে তার অবস্থানকে ধরে রাখার ক্ষমতা। খ. এই সরকার যে পদ্ধতিতে সংস্কার ও উন্নয়নের সমস্যাগুলির মোকাবেলা করছে তার সাফল্য তুলে ধরতে সরকারের দক্ষতা। এবং গ. ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে অকমিউনিস্ট শক্তিগুলির সম্ভবপর ও সাধারণের কাছে গ্রহণযোগ্য বিকল্প দেওয়ার সামর্থ্য। যদি প্রচার ইত্যাদির সাহায্যে ক্যাস্ট্রো ল্যাটিন আমেরিকার বিক্ষুব্ধ শক্তিগুলির মনে এই বিশ্বাস উৎপাদন করতে পারেন যে চলমান মৌলিক সামাজিক সংস্কারগুলি, অর্থাৎ যদি বিশিষ্ট প্রতিনিধিবৃন্দের মনে এই বিশ্বাস জন্মায় যে আমরা সত্য কথাই বলছি, দরিদ্রতম শ্রেণীগুলিকে সুবিধা দেবে, তাহলে এই সংস্কারগুলি করলে তার ফলে কিউবার উদাহরণটি আকর্ষণ বাড়বে এবং গোটা অঞ্চল জুড়ে বাম দিকে অবস্থানকারী অনুকারকরা অনুপ্রাণিত হতে থাকবে। বিপদ অতটা নয় যে একটি নাশকতামূলক কর্মকাণ্ডের জাল হাভানাকে কেন্দ্র করে বিপ্লব রপ্তানি করতে পারে। এর চেয়ে বেশি হচ্ছে যে ল্যাটিন আমেরিকার জনগণের মধ্যের অসন্তোষ ক্যাস্ট্রোপন্থী শক্তিদের কাজে নেমে পড়ার সুযোগ করে দিতে পারে। আমরা হস্তক্ষেপ করতে যাচ্ছি কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা করে তাদের বক্তব্য, কিউবানরা সম্ভবত কিছুকাল এই বিষয়ে সতর্কভাবে কাজ করবে। কিউবা থেকে শুরু হওয়া কোনো সামরিক অভিযান বা সামরিক সরবরাহ প্রক্রিয়া ধরা পড়তে বা আবিষ্কৃত হতে পারে এমন কোনো ঝুঁকি তারা নিতে চায় না, কারণ ঘটনার এরকম কোনো পরিণতি কিউবার বিপক্ষে ল্যাটিন আমেরিকার সরকারি মতামতকে কঠোর করে তুলবে। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে মৌন অনুমোদন দেবে অথবা অন্তত ওএস এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করার সম্ভাব্য কারণ যোগাবে। এসবের জন্য এবং এই সময়কে নিজের দেশের এলাকাকে রক্ষা করতে ক্যাস্ট্রোর উদ্বেগের জন্য অন্য জায়গার অভ্যুত্থানকে মদত যোগাতে কিউবা কর্তৃক সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনারা, অর্থাৎ যাদের মনে সন্দেহ থাকতে পারে, সেই সব বিশিষ্ট প্রতিনিধিরা জানলেন যে মার্কিন সরকারের ঘোষণা অনুযায়ী আমাদের সেনাদের পক্ষে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা খুবই কঠিন। সময় বয়ে যাবার সঙ্গে সঙ্গে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয়ে কিউবার প্রত্যক্ষ হস্তক্ষেপের অনুপস্থিতিতে ক্যাস্ট্রোবাদ, সোভিয়েত হস্তক্ষেপ ও তার সমাজতান্ত্রিক চরিত্র সম্পর্কে বিদ্যমান ভীতি এবং ক্যাস্ট্রোর পুলিশ রাষ্ট্রের নিপীড়ন সম্পর্কে ঘৃণাও কমতে থাকবে এবং হস্তক্ষেপ না করার সাবেকি নীতিও আবার সজোরে মাথাচাড়া দেবে। আরও বলা হচ্ছে, সেই এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানের ওপর প্রত্যক্ষ প্রভাব ছড়াও। আক্রমণের অসাফল্য এই মর্যাদাকে নিশ্চিতভাবেই হ্রাস করেছে। ক্যাস্ট্রো সরকার টিকে থাকলে তার ফলে সামনের বছরগুলিতে ল্যাটিন আমেরিকার রাজনৈতিক জীবনে এর প্রভাব পড়তে পারে। অনুরূপভাবে দীর্ঘদিন ধরে কমিউনিস্ট প্রচার যেসব বাক্যজালকে ছড়িয়েছে তাদের নিরিখে একটি রাজনৈতিক সংগ্রামের অবস্থা তৈরি হচ্ছে, যার একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী জনপ্রিয় শক্তিগুলি, এই শব্দটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে, এবং অন্যদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতাবদ্ধ শাসক গোষ্ঠীগুলি।
যে সরকারগুলি কালক্রমে এমনকি ক্রমবর্ধমান গতিতে ধাপে ধাপে সংস্কারের প্রতিশ্রুতি দেয়, তারা সেই রাজনৈতিক নেতাদের মুখোমুখি হবে যে নেতারা সম্পত্তির বাজেয়াপ্তকরণ ও সামাজিক বিন্যাসকে উল্টে দেওয়ার মাধ্যমে সামাজিক ব্যাধিগুলির আশু প্রতিকারের প্রতিশ্রুতি দিচ্ছে। যেসব সরকার এখনই ধাপে ধাপে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের চেষ্টা করছে, তাদের, যারা এইসব পরিবর্তনকে বন্ধ করার চেষ্টা করছে তাদের নয়, স্থিতিশীলতার প্রতি বিপদই ল্যাটিন আমেরিকার পক্ষে ক্যাস্ট্রো সেনাবাহিনীর দিক থেকে সবচেয়ে আশু বিপদ। এর আংশিক কারণ হচ্ছে সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নানা টানাপোড়েন সৃষ্টি হয় এবং প্রত্যাশাও বাড়ে। উদাহরণস্বরূপ, ভেনেজুয়েলা ও পেরুর যেসব শহরে বেকার ও ভূমিহীন কৃষকরা প্রত্যাশা করছে যে একুশিয়ন ডেমোক্রেটিকা ও এপিআরএ সংস্কারগুলিকে রূপায়িত করবে, সেই সব বেকার ও কৃষকরা ওই রাজনীতিবিদদের দ্রুত এক শক্তি যোগাবে যে রাজনীতিবিদরা তাদের মনে এই বিশ্বাস তৈরি করতে পারবে যে সমাজ গণতান্ত্রিক আন্দোলনগুলির দেওয়া প্রতিশ্রুতির তুলনায় আরও দ্রুত হারে পরিবর্তন আনা সম্ভব। চরমপন্থী রাজনৈতিক নেতারা যে মাত্রায় ক্যাস্ট্রোর উদাহরণকে কাজে লাগিয়ে বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে সমর্থন জোগাড় করতে পারবে, সেই মাত্রায় ধাপে ধাপে পরিবর্তনের পক্ষাবলম্বী গোষ্ঠীগুলির জনসমর্থন বা ল্যাটিন আমেরিকার জনসাধারণের সক্রিয়তা থেকে তাদের মদত পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। এবং ভদ্রমহোদয়গণ, শেষ অনুচ্ছেদে আমাদের সেই বন্ধুটি আবির্ভূত হয়েছেন যিনি এখানে উপস্থিত আছেন। এটা খুবই সম্ভব যে প্রগতির জন্য মৈত্রী আরও নিবিড় সংস্কার কর্মসূচির উদ্দীপনা যোগাবে, কিন্তু যদি না এগুলি দ্রুত আরম্ভ করা যায় এবং ইতিবাচক ফলাফল দেখাতে শুরু করে, চরম বামদের ক্রমবর্ধমান চাপকে প্রতিহত করার জন্য এগুলি সম্ভবত যথেষ্ট হবে না। যারা ধাপে ধাপে সংস্কারের কর্মসূচি চালু করার চেষ্টা করছে তাদের এবং যারা মৌলিক অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের জন্য গণসমর্থন তৈরির চেষ্টা করছে তাদের মধ্যে সামনের বছরগুলিতে প্রায় নিশ্চিতভাবেই একটি দৌড় প্রতিযোগিতা দেখা দেবে। যদি নরমপন্থীরা এই দৌড়ে পেছনে পড়ে যায়, তাহলে একসময় তারা দেখতে পাবে যে তারা গণসমর্থন থেকে বঞ্চিত হয়ে চরম দক্ষিণ ও চরম বামের মধ্যে এক অচল অবস্থানে পড়েছে। বিশিষ্ট নাগরিকবৃন্দ, কিউবার প্রতিনিধি দল প্রগতির জন্য মৈত্রীর বিষয়টিকে খোলা মনে বিশ্লেষণ করার জন্য এই দলিলগুলি আপনাদের সামনে রাখতে চেয়েছিলেন। এখন আমরা মার্কিন সরকারের স্বরাষ্ট্র বিভাগের একান্ত নিজস্ব মতামত জেনেছি। ল্যাটিন আমেরিকার দেশগুলির অর্থনীতিকে বৃদ্ধি পেতে হবে, তা না হলে ক্যাস্ট্রোবাদ নামে একটি মতবাদ সামনে আসবে যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভয়ঙ্কর। তাহলে ভদ্রমহোদয়গণ, আমরা এইসবের ভিত্তিতে প্রগতির জন্য মৈত্রী করি ও ওএএস এর সবকটি সদস্য দেশের অর্থনীতি আয়তন বৃদ্ধি পাক, তাদের বৃদ্ধি যেন এমন ধরনের হয় যে তারা তাদের নিজস্ব উৎপন্ন দ্রব্য নিজেরাই ভোগ করতে পারে এবং তারা যেন মার্কিন একচেটিয়া পুঁজিপতিদের আয়ের উৎসে পরিণত না হয়। তাদের বৃদ্ধি যেন সামাজিক শান্তি সুনিশ্চিত করে। ঘটনাক্রমে যদি কোনো রাজ্য দখলে যুদ্ধ বেঁধে যায়, তাহলে এই বৃদ্ধি যেন সেই যুদ্ধের নতুন সংরক্ষিত বাহিনী তৈরি না করে। তাদের বৃদ্ধি যেন আমাদের জন্যই হয়, বিদেশে অবস্থানকারীদের জন্য নয়। এবং বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, আপনাদের সকলের কাছে কিউবার প্রতিনিধি দল খোলা মনে এই বক্তব্য রাখছেন, আমরা আমাদের শর্তে ল্যাটিন আমেরিকা নামক পরিবারটির মধ্যে থাকতে চাই। আমরা ল্যাটিন আমেরিকার সঙ্গে বাস করতে চাই। আমরা চাই যে হারে আমাদের জাতীয় আয় বাড়ছে, সম্ভব হলে সে হারে আপনাদেরও বাড়ুক। কিন্তু আপনাদের বৃদ্ধির হার অন্য হলে তার প্রতি আমাদের বিরোধিতা নেই। আমাদের দাবি আমাদের সীমান্তের জন্য অনাক্রমণের নিশ্চয়তা। মার্কিন সরকার চাইলেই আমরা আমাদের দৃষ্টান্তটির রপ্তানি বন্ধ করে দিতে পারি না, কারণ দৃষ্টান্ত হচ্ছে এমন একটি বিষয় যাকে কোনো গণ্ডির মধ্যে ধরে রাখা যায় না এবং তার সীমান্ত অতিক্রম করবেই। আমরা যা নিশ্চয়তা দিতে পারি তা হচ্ছে বিপ্লব রপ্তানির চেষ্টা না করা। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে কিউবা থেকে একটি রাইফেলও বাইরে যাবে না। ল্যাটিন আমেরিকার অন্য কোনো দেশে লড়াই করার জন্য একটি অস্ত্র কিউবা থেকে পাঠানো হবে না। আমরা যা নিশ্চয়তা দিতে পারি না তা হচ্ছে যে কিউবার ভাবধারা অন্য কোনো দেশের শিকড় গাড়বে না, এবং আমরা এই সম্মেলনকে এই নিশ্চয়তা দিচ্ছি যে সামাজিকভাবে বৈষম্য নিবারণ করা জরুরি ব্যবস্থা না হলে কিউবার দৃষ্টান্ত জনগণের মধ্যে শিকড় গাড়বে। এবং তখন ফিদেল ক্যাস্ট্রোর কোনো এক ২৬ জুলাই তারিখে দেওয়া যে বিবৃতিটি জনগণকে অনেক চিন্তার খোরাক সরবরাহ করেছিল এবং যে বিবৃতিটিকে আগ্রাসন বলে আখ্যা করা হয়েছিল, সেই বিবৃতিটি আবার সত্য হয়ে উঠবে। ফিদেল বলেছিলেন যে সামাজিক অবস্থাগুলি যদি আগের মতোই থাকে তাহলে আন্দেস ল্যাটিন আমেরিকার সিয়েরা মায়েস্ত্রো হয়ে উঠবে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, আমরা একটি প্রগতির জন্য মৈত্রীর, আমাদের সকলের প্রগতির জন্য মৈত্রীর
প্রগতির জন্য এক শান্তিপূর্ণ মৈত্রীর আহ্বান জানাচ্ছি। ঋণ বন্টন করতে গিয়ে আমাদের বাদ দেওয়া হলে আমরা তার বিরোধী নই, কিন্তু আমরা যে ল্যাটিন আমেরিকান জনগণের অংশ, তার সাংস্কৃতিক ও আত্মিক জীবনে অংশগ্রহণ থেকে আমাদের বাদ দেওয়া হলে আমরা তার বিরোধিতা করব। যা আমরা কখনো বরদাস্ত করব না তা হচ্ছে সারা বিশ্বের জনগণের সঙ্গে আমাদের বাণিজ্য করার ও সম্পর্ক রাখার স্বাধীনতার উপর বিধিনিষেধ, এবং আমরা কোনো বিদেশি আগ্রাসনের প্রচেষ্টার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নিজেদের রক্ষা করব। সেই আগ্রাসন কোনো সাম্রাজ্যবাদী শক্তির দিক থেকে আসুক বা আমাদের সম্পূর্ণ ধ্বংস দেখতে ইচ্ছুক কোনো শক্তির আকাঙ্ক্ষার সঙ্গে একমত কোনো ল্যাটিন আমেরিকান সংস্থা থেকেই আসুক। মিস্টার প্রেসিডেন্ট ও বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এই বক্তৃতার উপসংহারে আমি জানাতে চাই যে কিছুকাল আগে আমাদের বিপ্লবী সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের একটি বৈঠক হয়েছিল। আমিও সে জেনারেল স্টাফের অন্তর্ভুক্ত। কিউবার বিরুদ্ধে আগ্রাসনের বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছিল। আমরা জানতাম যে আগ্রাসন হবে, কিন্তু কখনো কোথায় হবে তা জানতাম না। আমরা ভেবেছিলাম এটা খুব বড় আকারের আগ্রাসন হবে। সত্য সত্যই এটা খুব বড় আকারের আগ্রাসন হতে চলেছিল। এই বৈঠক হয়েছিল সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের সেই বিখ্যাত সতর্কবাণীর আগে, যে সতর্কবাণীতে ক্রুশ্চেভ বলেছিলেন যে তাদের রকেটগুলি সোভিয়েত সীমান্তের বাইরেও উড়ে যেতে পারে। আমরা সেই সাহায্য চাইনি, এবং তারা যে আমাদের সাহায্য করতে প্রস্তুত সে সম্পর্কে আমরা অবহিত ছিলাম না। সুতরাং আক্রমণ হচ্ছে জেনেই আমরা বিপ্লবী হিসাবে আমাদের চূড়ান্ত পরিণতির মুখোমুখি হবার জন্য বৈঠকে বসেছিলাম। আমাদের জানা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণ করলে ব্যাপক গণহত্যা ঘটবে, কিন্তু শেষে আমরা পরাজিত হব এবং দেশের প্রতিটি জনবসতি থেকে বহিষ্কৃত হব। আমরা অর্থাৎ জেনারেল স্টাফের সদস্যরা তখন প্রস্তাব দিলাম যে ফিদেল ক্যাস্ট্রো পার্বত্য অঞ্চলের কোনো নিরাপদ স্থানে চলে যান এবং আমাদের একজন হাভানা রক্ষার দায়িত্ব নিন। সে সময় আমাদের প্রধানমন্ত্রী ও নেতা যে ভাষায় এর উত্তর দিয়েছিলেন তা তাকে তার অন্য সব কাজের মতোই মহিমান্বিত করেছিল। তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ করে এবং হাভানাকে রক্ষা করার যথোচিত চেষ্টা করা হয়, তাহলে ইয়াঙ্কিদের অস্ত্রে লক্ষ লক্ষ পুরুষ, নারী ও শিশু নিহত হবে এবং বিপ্লবে জনগণের নেতাকে পর্বতে আশ্রয় নিতে বলা চলে না। তিনি বলেছিলেন যে যেখানে পরম আদরণীয় মৃতদের পাওয়া যাবে সেখানেই তার স্থান, এবং সেখানে এই মৃতদের সঙ্গে নিয়ে তিনি তার ঐতিহাসিক ব্রত পূরণ করবেন। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, সেই আক্রমণ ঘটেনি, কিন্তু আমরা সেই মনোবল বজায় রেখেছি। সে কারণে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে কিউবার বিপ্লব অজেয়, কারণ তার পেছনে রয়েছে জনগণ এবং সামনে রয়েছেন এক নেতা যিনি আজ কিউবাকে নেতৃত্ব দিচ্ছেন। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এই হচ্ছে সব।